আমার প্রিয় দশম শ্রেণীর ভাই ও বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তোমাদের আমি বলবো, আজকে যে তোমরা এই ভিডিওটা দেখতে এসেছো, তো তোমাদেরকে আমি বলবো, তোমরা এই ভিডিওটা দেখার আগে এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা আগে প্রথম ভিডিওটা দেখে এসো। আমি বহুরূপী গল্পের প্রথম পার্টটা আমি পড়িয়ে দিয়েছি, আজকে তার দ্বিতীয় পার্ট অর্থাৎ 2 নম্বর পর্ব এবং 3 নম্বর পর্বটা আজকে আমি পুরোটাই শেষ করে দেবো এবং কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসবে সেটাও আমি লাইন ধরে ধরে আমি তোমাদের বলে দেবো। সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন কোনগুলো, কোন কোশ্চেনগুলো তোমাদের 2027 মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট, সেগুলো আমি আজকে আবার বলে দেবো। শুরু করছি, তোমরা ধৈর্য সহকারে মন দিয়ে ভিডিওটা দেখো। একটু দেখো কি বলছে। এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে বলতে বলতে সিঁড়ি থেকে নেমে গেলেন বিরাগী, 101 টাকার থলিটা সিঁড়ির ওপরেই পড়ে রইল, সেদিকে ভুলে একবার তাকালেন না বিরাগী। এরপরে না সরি, যেটা হচ্ছে আমি প্রথম পর্বটা পড়েছিলাম, আজকে 2 নম্বর পর্বটা পড়ব। বড় চমৎকার আজকে এই সন্ধ্যার চেহারা, আমাদের শহরের গায়ে কদিন তো চাঁদের আলো পড়েছে, কিন্তু কোনো দিন তো আজকের মতো এমন একটা স্নিগ্ধ ও শান্ত উজ্জ্বলতা কখনো চারিদিকে এমন সুন্দর হয়ে ফুটে ওঠেনি। দেখো শুরু করছি, আমি এখান থেকে পড়লাম। তারপরে দেখো কি বলছে। ফুরফুর করে বাতাস বইছে, জগদীশবাবুর বাড়ির বাগানের সব গাছের পাতাও ঝিরিঝিরি শব্দ করে কি যেন বলতে চাইছে। জগদীশবাবুর বড় বারান্দাতে মস্ত বড় একটা আলো জ্বলছে, সেই আলোর কাছে একটা চেয়ারের উপর বসে আছেন জগদীশবাবু। সাদামাটা, সাদা দাড়ি, সৌম্য শান্ত ও জ্ঞানী মানুষ জগদীশবাবু। তাহলে যে লাইন এই যে দাগানো রয়েছে, তোমরা একটু তোমাদের বইটাতে দাগিয়ে নিবে। এর কীরকম ছিল জগদীশবাবু? তাহলে সাদা মাটা, সাদা দাড়ি, সৌম্য শান্ত ও জ্ঞানী মানুষ ছিলেন জগদীশবাবু। তারপরে দেখো কি বলছে। আমরা আমাদের স্পোর্টের চাঁদা খাতাটিকে জগদীশবাবুর হাতে তুলে দিয়ে দাঁড়িয়ে আছি। প্রথমে আমরা দেখেছিলাম যে, তোমরা এই প্রথম ভিডিও যখন দেখবে তখন ওখানে আমি বলেছি যে লেখকরা কী করেছে, চাঁদা তোলার জন্য জগদীশবাবুর বাড়িতে যাবে, আর হরিদাও তাদেরকে বলেছিল যে আজকে একটা খেলা দেখাবো। দেখো কি বলছে। চমকে উঠলেন জগদীশবাবু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন এটা হচ্ছে, চমকে উঠলেন জগদীশবাবু। জগদীশবাবু চমকে ওঠার কারণ কি, 3 নম্বরের জন্য ইম্পর্টেন্ট লাইন এটা। বারান্দার সিঁড়ি দিকে তাকিয়ে জগদীশবাবুর দুই বিস্মিত চোখ অপলক হয়ে গেল। হঠাৎ করে কি হলো যেন, লেখকরা কী করেছে, চাঁদা তোলার খাতাটি ওনার হাতে দিয়ে দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে জগদীশবাবু কী করে চমকে উঠলেন। তাহলে জগদীশবাবু চমকে উঠলেন কেন? দেখো বলছে, আমরাও চমকে উঠেছি বই কি, লেখকরাও চমকে উঠেছেন, আশ্চর্য হয়েছে, একটু ভয়ও পেয়েছি। কারণ সত্যি যে বিশ্বাস করতে পারছি না, সিঁড়ির কাছে এসে যে দাঁড়িয়েছে সে কি সত্যি হরিদা? ও চেহারা কি সত্যি কোনো বহুরূপী হতে পারে? তাহলে দেখো কেন বলেছে, এমন রূপ ধারণ করেছে জগদীশবাবু, সন্ন্যাসী যে সেজেছে, তাহলে এতটাই তার মধ্যে নৈপুণ্য ফুটিয়ে রেখেছে সে, তার একবারে যেন অরিজিনালের যেন সন্ন্যাসী সেজে এসছে, এমনটাতে দেখে জগদীশবাবু চমকিত হয়েছে, তার সাথে সাথে লেখকরাও কী হয়েছে, চমকিত হয়েছে। তাহলে কীভাবে সাজটা সেজেছিল, দেখো কীভাবে সেজেছে। জটাজুটধারী কোনো সন্ন্যাসী নয়, দেখবা যে কোনো সময় এক ধরনের সাধু থাকে যে দেখবে যে মাথায় কী থাকে, জট বাঁধা থাকে। তো জগদীশবাবু কাছে বাড়িতে হরিদা যে সন্ন্যাসী সেজে গেছে, তো সে কোনো ধরনের কিন্তু জট কিন্তু তার মাথায় বাঁধেনি। তাহলে কীভাবে রয়েছে, হাতে একটা কমণ্ডলও নেই, একটা দেখবা হাতে একটা ইয়েও থাকে, ত্রিশূলের মতো নিয়ে থাকে, কিন্তু সেটাও নেই, চিমটেও নেই। মৃগচর্মের আসনও সঙ্গে নেই, অর্থাৎ হরিণের যে চামড়ার যে একটা আসন্ন থাকে তাদের কাছে, সেটাও কিন্তু তার কাছে নেই। গৈরিক সাজও নেই, অর্থাৎ দেবতাদের যে একটা সাজ থাকে গেরুয়া রঙের, সেই সাজটাও কিন্তু সে নেয়নি। তাহলে অবাক কেন হচ্ছে, আদুর গা, তার উপর একটি ধপধপে সাদা উত্তরীয়। তাহলে কীভাবে পড়েছেন, আদুর গায়ে রয়েছে আর তার উপর একটা ধপধপে সাদা উত্তরীয়, পরনে ছোট বহরের একটি সাদা থান। থান হচ্ছে দেখবা ধুতি পাঞ্জাবি একসাথে পড়ে না, সেটাকে বলা হয় কিনা থান। মাথায় ফুরফুর করে উঠছে শুকনো সাদা চুল, ধুলো মাখা পা, হাতে একটি ঝোলা, সেই ঝোলার ভিতরে শুধু একটা বই, গীতা। তাহলে কীভাবে তিনি সন্ন্যাসী এসে বুঝতে পেরেছ, তাহলে কীরকম ছিল, যে আদুর গা ছিল, তার উপরে একটি কি ধবধবে সাদা উত্তরীয়, পরনে ছোট্ট একটা
বহরের একটি সাদা থান পড়েছিল, মাথায় ফুরফুরে করে উঠছে সাদা চুল, আর ধুলো মাখা সাদা সরি ধুলো মাখা পা, হাতে একটা ঝোলা, সেই ঝোলার ভিতরে শুধু একটা মাত্র বই ছিল, তার নাম হচ্ছে গীতা। কোশ্চিন আসতে পারে শর্ট কোশ্চিনের জন্য, যে হরিদা যে সন্ন্যাসী সেজেছিল তার ঝোলায় কী বই ছিল, তাহলে কী হবে গীতা। গীতা বের করে কী যেন দেখলেন এই আগন্তুক, তাহলে আগন্তুক কাকে বলা হয়েছে এখানে? আগন্তুক বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? হরিদাকে বোঝানো হয়েছে। তারপর নিজের মনে হাসলেন, আগন্তুক এই মানুষটি যেন এই জগতের সীমার ওপর থেকে হেঁটে হেঁটে চলে এসছে, শীর্ণ শরীরটাকে প্রায় অশরীর একটা চেহারা বলে মনে হয়। কি অদ্ভুত, কি অদ্ভুত, অত্যন্ত শান্ত উজ্জ্বল একটা দৃষ্টি এই আগন্তুকের চোখ থেকে ঝরে পড়ছে। উঠে দাঁড়ালেন জগদীশবাবু। আসুন। আগন্তুক হাসেন, আপনি কি ভগবানের চেয়েও বড়? এই লাইন তুলে কোশ্চেন আছে 3 নম্বরের জন্য। তাহলে এখানে বলা হয়েছে আপনি কি ভগবানের চেয়ে বড়, এই কথা বলেছেন কেন? মানে কাকে কেন ভগবানের চেয়ে বড় লোক বলা হয়? তার কারণ হচ্ছে যেহেতু সন্ন্যাসী এসছে, তো সন্ন্যাসীর গায়ে লেগেছে। সন্ন্যাসী বলছে যে, মানে সন্ন্যাসীকে ডেকেছে যে আপনি চলে আসুন। উনি বসে আছেন জগদীশবাবু, কিন্তু উনি রেগে গেছেন। হ্যাঁ, আপনি কি ভগবানের চেয়েও বড় নাকি? জগদীশবাবু কিছু ভেবে বললেন, কেন আপনি কথা বলছেন কেন মহারাজ? আমি মহারাজ নয়, আমি এই সৃষ্টির মধ্যে এক কণা ধুলি। দেখো তিনি কী করছেন, তিনি গর্ব না, তিনি কী করছেন, মানে একদম নিজের গর্ব না করে বলছেন যে আমি একজন সৃষ্টিকর্তারই সৃষ্টি, একটা ধুলি মাত্র। কিন্তু আপনি বোধহয় 11 লক্ষ টাকার সম্পত্তির অহংকারে নিজেকে ভগবানের চেয়েও বড় বলে মনে করেন, তাই ওখানেই দাঁড়িয়ে আছেন, নেমে আসতে পারছেন না। তাহলে দেখো, যদি এরকম কোশ্চিন করা হয় যে আপনি কি ভগবানের চেয়েও বড়, কোশ্চিন মার্ক ইনভার্টেড কমা ক্লোজ, এখানে কাকে কেন ভগবানের চেয়ে বড় বলা হয়েছে, তাহলে তোমরা লিখবে এইভাবে যে এখানে জগদীশ বাবুকে বড় ভগবানের চেয়ে বড় বলেছেন কে? বহুরূপী হরিদা, বা সন্ন্যাসীরূপী হরিদা যখন জগদীশবাবুর বাড়িতে এসে উপস্থিত হয়, তখন জগদীশবাবু চেয়ারের ওপর বসেছিলেন। তো তিনি উঠে গিয়ে তার আপ্যায়ন না করে তিনাকে ডেকেছিলেন। তখনই জগদীশবাবুকে বহুরূপী হরিদা বলেছিলেন যে আপনি কি ভগবানের চেয়ে বড়, আপনি এখানে আসতে পারছেন না আমার আপ্যায়ন করার জন্য, আপনি ওখানে বসে আছেন, আপনি 11 লক্ষ টাকার গুমানে কিনা আপনি চেয়ার ছেড়ে উঠছেন না। এইভাবে তোমরা লিখবে। তারপরে কি বলছে দেখো, আগন্তুক আবার হাসেন, আমি বিরাগী, রাগ নামে আমার কোনো রিপু নেই। দেখো কি, সরি ওইটুকু পড়া হয়নি। দেখো, সেই মুহূর্তে সিঁড়ি ধরে নেমে যান জগদীশবাবু। আমার অপরাধ হয়েছে, আপনি রাগ করবেন না। দেখো ব্যাপারটা হচ্ছে কি, এরকম যখন বলেছে, তো আমরা দেখেছি যে বহুরূপী গল্পে যে জগদীশবাবু যে রয়েছে তিনি পয়সাওয়ালা হলেও কিন্তু ধর্মভীরু লোক, অর্থাৎ ধর্মে কিন্তু খুব বিশ্বাস করেন, আর তিনি খুব মানে ভয় করেন যে কোনো তিনি অপরাধ করলেন নাকি, এরকম তার কিন্তু মনের মধ্যে একটা সবসময় ভয় কাজ করতো। তো সেই ধর্মভীরু জগদীশবাবু বলছে, আরে 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 আপনি আসুন আসুন আসুন, সিঁড়ি ধরে তিনি নেমে গেছেন, দিয়ে বলছে আরে আপনি কোনো রাগ করলেন না তো? তখন আগন্তুক কী বলছে দেখো, আমি বিরাগী, রাগ নামের আমার কোনো রিপু নেই। রিপু মানে হচ্ছে কোনো চিহ্ন নেই, আমার কোনো রাগ নেই। ছিল একদিন, সেটা পূর্বজন্মের কথা। জগদীশবাবু বলুন এখন আপনাকে কিভাবে সেবা করব? বিরাগী বললেন, ঠান্ডা জল চাই, আর কিচ্ছু চাই না। ঠান্ডা জল খেয়ে নিয়ে হাঁপ ছাড়লেন বিরাগী। এদিকে ভবতোষ আমার কানের কাছে ফিস ফিস করে। ওখানে দাঁড়িয়ে আছে কিন্তু লেখক এবং ভবতোষ এবং অনাদি ওরা দাঁড়িয়ে আছে। যে ভবতোষ বলছে কানে কানে, কাকে? লেখককে, না না না, হরিদা নয়, হতেই পারে না, অসম্ভব, হরিদার গলার স্বর একরকমই নয়। বিরাগী বললেন, পরম সুখ কাকে বলে জানেন? সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া। তাহলে যদি জিজ্ঞেস করা হয় যে পরম সুখ কাকে বলে, তাহলে বক্তা এখানে কাকে পরম সুখ বলা হয়েছে? যে সব সুখের বন্ধন থেকে মুক্তি হয়ে যাওয়াটাকে বলা হয় পরম সুখ। ভবতোষ কানের কাছে মুখ এগিয়ে দিয়ে অনাদি বলে, শুনছো তো, এসব ভাষা কি হরিদার মুখের ভাষা হতে পারে? জগদীশবাবু ততক্ষণে সিঁড়ির উপর বসে পড়েছেন। বোধহয় বিরাগী পা স্পর্শ করবার জন্য তার হাত দুটো ছটপট করতে শুরু করেছে। জগদীশবাবু বললেন, আমার এখানে কয়েকটা দিন থাকুন বিরাগীজি, আপনার কাছে একটা আমার প্রাণের অনুরোধ। তাহলে যদি এই লাইন তুলে কোশ্চেন হয় যে আপনার কাছে এটা আমার প্রাণের অনুরোধ, তাহলে প্রাণের অনুরোধটা কি? যাতে করে জগদীশবাবুর বাড়িতে সেই আগন্তুক বা যা সন্ন্যাসী যে এসেছিলেন তিনি যেন তার বাড়িতে কয়েকটা দিন থেকে যান, এটাই হচ্ছে তার প্রাণের অনুরোধ।
দুই হাত জোর করে বিরাগীর মুখের দিকে তাকিয়ে থাকেন জগদীশবাবু। বিরাগী হাসেন। বাইরের খোলা আকাশ থাকতে, কিন্তু কোথায় যেন হারিয়ে ফেললাম আমি, দেখো কি বলছে, এই যে দেখো, বিরাগী হাসেন। বাইরের খোলা আকাশ থাকতে আর ধরিত্রীর মাটিতে স্থান থাকতে আমি এক বিষময়ের দালান বাড়ির কাছে, বাড়ির ঘরে থাকবো কেন বলতে পারেন? বিরাগী জগদীশবাবুর গলার স্বরের আবেদন করুণ হয়ে ছলছল করে। বিরাগী বলেন, না, আপনার এখানে জল খেয়েছি, এই যথেষ্ট। পরমাত্মা আপনার কল্যাণ করুন, কিন্তু আপনার এখানে থাকা আমার পক্ষে সম্ভব নয়। জগদীশবাবু, তবে অন্তত একটু কিছু আজ্ঞে করুন। আপনি যদি আমাকে কোনো, এই দেখো, মানে একটু ওর কাছে আশীর্বাদ চাইছে, মানে কিছু জগদীশবাবু ভাবছে যে হয়তো কিছু তিনি দক্ষিণে টক্ষিণে দেবো, তো তিনি আমার কিছু পরে একটু আশীর্বাদ করতে, তাই জন্য বলছেন যে তবে অন্তত একটু কিছু আজ্ঞা করুন, যদি আপনাকে কোনো, এই যে এই ব্যাপারটা এরকম বলছে। বিরাগী, না না না, আমি যার কাছে পড়ে আছি তিনি আপনার চেয়ে কিছু কম নয়, কাজেই আপনার কাছে আমার তো কোনো কিছু চাইবার দরকার হয় না। বলছে আমি ভগবানের করি, শ্রদ্ধা করি, পূজা করি, করি, তো তিনার কাছে আমি আপনার কাছে কেন চাইবো? তিনার কাছে চাইবো, তিনার কাছে তো কোনো কিছুর কম নেই। জগদীশবাবু, তবে কিছু উপদেশ শুনিয়ে যান বিরাগীজি, নইলে আমি শান্তি পাবো না। এই লাইন তুলে কোশ্চেন আসে যে তবে কিছু উপদেশ শুনিয়ে যান বিরাগীজি, নইলে আমি শান্তি পাবো না। এই লাইন তুলে কোশ্চেন। বিরাগী, ধন জন যৌবন কিছু নয় জগদীশবাবু, ওসব হলো সুন্দর সুন্দর এক একটি বঞ্চনা। অর্থাৎ এই ধন সম্পত্তি এগুলো কী করে, আমাদের বঞ্চনার শিকার করে। আমরা এখানে সুখ খুঁজে পাই না, একসময় এগুলো হারিয়ে যায়। মনোপ্রাণের সব আকাঙ্ক্ষা নিয়ে শুধু সেই একজনের আপন হতে চেষ্টা করুন, যাকে পেলে এই সৃষ্টির সব ঐশ্বর্য পাওয়া হয়ে যায়। আচ্ছা, আমি চলি। এই বলে বিরাগীজি কী করলেন, আগন্তুক বিদায় নিলেন। তিনি বললেন যে না না, এই ধন সম্পত্তির পিছিয়ে ছোটো না, যে সৃষ্টি করেছে তাকে ভালোবাসতে শেখো, তাকে রাজি করার চেষ্টা করো, দেখবে তোমার জীবনে সুখ চলে আসবে। এই বলে বিরাগীজি কী করলেন, এই উপদেশ দিয়ে তিনি বেরিয়ে গেলেন। জগদীশবাবু বলেন, আপনি একটা মিনিট থাকুন বিরাগীজি। সিঁড়ির উপরে অচল হয়ে একটা মিনিট দাঁড়িয়ে রইলেন বিরাগীজি। আজকের চাঁদের আলোর চেয়েও স্নিগ্ধ হয়ে এক জ্যোৎস্না যেন বিরাগীর চোখের থেকে ঝরে পড়ছে। ভবতোষ ফিসফিস করে, না না না, ওই চোখ কি হরিদার চোখ হতে পারে? অসম্ভব। জগদীশবাবুর হাতে একটা থলির ভিতরে নোটের তারা। বিরাগীর পায়ের কাছে থলিটাকে রেখে দিয়ে ব্যাকুল স্বরে প্রার্থনা করেন জগদীশবাবু, এই প্রণামী সামান্য 101 টাকা গ্রহণ করে আমাকে শান্তি দান করুন বিরাগীজি। আপনার তীর্থ ভ্রমণের জন্য এই টাকাটা আমি দিলাম। বিরাগী হাসেন। আমার বুকের ভিতরে যে সব তীর্থ ভ্রমণ করে দেখবার তো কোনো কিছু দরকার হয় না জগদীশবাবু, আমার অনুরোধ বিরাগীজি। তো এই বলছে যে না না না, আমি টাকা নিতে পারবো না। বুকের মধ্যে যদি সব তীর্থ থাকে তাহলে তীর্থ করতে যাওয়ার কোনো প্রয়োজন হয় না, অতএব আমি আপনার টাকা নিতে আমি পারবো না। তারপর কি বলছে বিরাগী বলেন, আমি যেমন অনায়াসে ধুলো মারিয়ে চলে যেতে পারি, তেমনই অনায়াসে সোনাও মারিয়ে চলে যেতে পারি। বলছে না না না, আমি টাকা নিতে পারি না। বলতে বলতে সিঁড়ি থেকে নেমে গেলেন বিরাগী। 101 টাকার থলিটা সিঁড়ির উপরেই পড়ে রইল, সেদিকে ভুলেও একবার তাকালেন না বিরাগীজি। তারপরে 3 নম্বর পর্বে কি বলছে দেখো, কি করছেন, দেখো কি করছেন হরিদা, কি হলো, কই, আজ যে বলেছিলেন জবর খেলা দেখাবেন, সে কি করে ভুলে গেলেন? আজকে সন্ধ্যাটা ঘরে বসেই কাটিয়ে দিলেন কেন? দেখো এবার কিন্তু দেখো বলছে, এবার ওরা ওখানে দেখো দাঁড়িয়ে আছে, তো বলছে যে আরে আরে কি করছেন হরিদা, কি হলো, কই, আজ যে বলেছিলেন জবর খেলা দেখাবেন, সে কথা কি ভুলে গেলেন? আজকে সন্ধ্যাটা ঘরে বসেই কাটিয়ে দিলেন কেন? বলতে বলতে আমরা সবাই হরিদার ঘরের ভিতর ঢুকলাম। হরিদার, দেখো ও কিন্তু চলে এসছে, এই কাজ করে চলে এসছে। এবার তারপরে দেখো কি বলছে, হরিদা, উনানের আগুন তখন বেশ গনগন হয়ে জ্বলছে, উনানের উপর হাঁড়ির চাল ফুটছে, আর একটা বিড়ি ধরিয়ে নিয়ে হরিদা চুপ করে বসে আছেন। আমাদের দেখতে পেয়েই লজ্জিতভাবে হাসলেন। কি আশ্চর্য, চমকে উঠলেন ভবতোষ। এই লাইন তুলে কোশ্চিন আসে, হরিদা, আপনি তাহলে সত্যি বের হয়েছিলেন, আপনিই বিরাগী? দেখো এরা ফিরে আসার আগে কিন্তু হরিদা কিন্তু ওর বাড়ি থেকে সন্ন্যাসী সেজে গিয়েছিলেন, ওখান থেকে আবার ফিরেও চলে এসেছেন। তখন এরা বলছে যে, আর এরা এসে বলছে যে আপনি যাবেন না, কিন্তু খেলা দেখাতে গিয়েছিলেন, কিন্তু উনি তো আগে খেলা দেখিয়ে চলেই এসছেন। তারপর দেখো হরিদা বলছে, হাসেন, হ্যাঁ রে ভাই, ওই তো সেই সব সাদা উত্তরীয়টা পড়ে রয়েছেন মাদুরের উপর, আর সেই ঝোলাটা, আর এই সেই গীতাটা। এরা কিন্তু এবার চিনতে পেরে গেছে যে আরে আরে আরে, এই যে সন্ন্যাসী সেজে গেছিলেন, ওই তো সব কিছু পড়ে আছে হরিদা ঘরে। অনাদি বলেন, এটা কি কাণ্ড করলেন হরিদা, জগদীশবাবু তো অত টাকা সাধলেন, অথচ আপনি একেবারে খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন।
হরিদা কি করব বল, ইচ্ছে হলো না, শত হোক ভবতোষ, কী শত হোক হরিদা, শত হোক কী শত হোক, একজন বিরাগী সন্ন্যাসী হয়ে টাকার ফাঁকা কি করে স্পর্শ করি বল, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। ভেরি মোস্ট ইম্পর্টেন্ট লাইন এটা 3 নম্বরের জন্য, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। তাহলে সে কী বলছে, ও যেহেতু প্রকৃত বহুরূপী, মানে ও বলছে যে না আমি বহুরূপ ধারণ করেছি, আমি সন্ন্যাসী যে সেজেছি, তো সেই ক্ষেত্রে যে আমি টাকাটা হাতিয়ে নিতাম, তাহলে আমার কী হতো, যে আমার যে রূপ, আমার যে সৌন্দর্য, সেটা কিন্তু আমার যে একটা ঢং রয়েছে, হ্যাঁ, সেই গুরুত্বটা আমার হারিয়ে যেত। কি অদ্ভুত কথা বলেন হরিদা, হরিদার কথার সঙ্গে তর্ক চলে না, আর বুঝতে অসুবিধা নেই। হরিদার জীবনে ভাতের হাঁড়ির মাঝে মাঝে শুধু জল ফুটিয়ে সারা হবে, অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। অনাদি বলে, কিন্তু আপনি কি জগদীশবাবুর কাছে গিয়ে আর কখনো, এনারা বলতে চাইছেন যে আর কখনো কি এরকম ওনাকে বোকা বানিয়েছেন? চেঁচিয়ে হেসে ওঠেন হরিদা, যাবই তো, না গিয়ে উপায় কি, গিয়ে অত্যন্ত বকশিসটা তো দাবি করতে হবে। বকশিস, চেঁচিয়ে ওঠেন ভবত, সেটা তো বড়জোর 8 আনা কিংবা 10 আনা। হরিদা বিড়ি মুখে নিয়ে লজ্জিতভাবে হাসেন, কি আর করা যাবে বল, খাঁটি মানুষ তো নয়, এই বহুরূপীর জীবন, এর বেশ কি আশা করতে পারি বল। এই বলে আমাদের গল্পটা শেষ হচ্ছে। তাহলে কেমন লাগলো বন্ধুরা তোমাদের এই ভিডিওটা? যদি ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই একটা লাইক করবে ভিডিওতে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো। এই অধ্যায় থেকে আমি যে সমস্ত কোশ্চিন তোমাদের মাধ্যমিকে 2027-এর জন্য প্রয়োজন, সে সমস্ত কোশ্চেনগুলো আমি একটা একটা করে ভিডিওর মাধ্যমে তোমাদের দিয়ে দেবো। তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকো। তোমাদের কোনো চিন্তা করতে হবে না, আমি তোমাদের সব রকমের যে সমস্ত কোশ্চেনগুলো দরকার সেগুলো আমি দিয়ে দেবো। তোমরা আমার চ্যানেল থেকে সব নোটস পেয়ে যাবে। ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো সবাই।